এনসিপির পথসভা রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন বিভেদ তেমনি সংকট নিরসনের প্রচেষ্টাও আছে বললেন হাসান। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকবে, আবার যখন সংকটকালীন সময় আসে তখন সেটা হচ্ছে আবার আমাদের এই বিভেদটাই হচ্ছে আবার আমরা হচ্ছে কাটিয়ে উঠে আবার ঐক্যবদ্ধ হই, এইটাই হচ্ছে আমাদের জাতীয় চরিত্র। চানখারপুলের শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যার অভিযোগ দাখিল হবে আজ। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় 7 আসামিকে তোলা হলো ট্রাইব্যুনালে। চলমান ইসরায়েলি আগ্রাসনে 24 ঘণ্টায় অর্ধশতাধিক ফিলিস্তিনের মৃত্যু, যুদ্ধে অবসান এবং জিম্মি মুক্তির দাবিতে বিক্ষোভ তেল আবিবে। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কুলি আছি, সাথে শিরোনাম দেখছিলেন। অন্তর্বর্তী সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয় তাহলে সেটা দুঃখজনক, কোনোভাবেই জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেন তিনি। সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য হবে নিরপেক্ষ, অথচ তারা বিতর্কিত ভূমিকার মধ্য দিয়ে যাচ্ছে। উপদেষ্টারা যদি দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে তাহলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। নির্দিষ্ট সময় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা অপরাধ নয়, এমনটাও উল্লেখ করেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানের আন্দোলনে কাজী নজরুল জাতিকে বারবারই অনুপ্রেরণা জুগিয়েছে, আগামীতেও ন্যায্য দাবি আদায়ে জাতীয় কবি প্রাসঙ্গিক হয়ে থাকবেন, এমন মন্তব্য করেছেন তিনি। এই 15 বছরের দুঃখ বেদনা সমস্ত কিছু ধারণ করে যখন স্বৈরাচারের পতন হলো, ফ্যাসিস্ট যখন পালিয়ে গেল, তখন ডক্টর ইউনূসকে তো আমরা সবাই সমর্থন জানিয়েছি। কিন্তু এই সরকারের ভেতর থেকে যদি পার্টিজন দলমন্যতার আমরা যদি আভাস খুঁজে পাই, বৈশিষ্ট্য খুঁজে পাই, তো সেখানে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। জুলাই আগস্টে রাজধানীর আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় 7 আসামি এবং চানখারপুলের শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে হত্যার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। সকাল 10টায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার চানখারপুলে আনাজ সহ 6 জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিকে ট্রাইব্যুনালে হাজির করেছিল পুলিশ। গত 5 আগস্ট রাজধানীর চানখারপুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। গুলিতে নিহত হয় শাহরিয়ার খান আনাস, শেখ মেহেদী হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমানুল হক এবং মানিক মিয়া শাহরিক। আর এই ঘটনায় আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গত 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগ দায়ের করা হয়। 2টি অভিযোগেরই অভিন্ন হওয়ায় একটি মামলা হয়। আর এই মামলায় গত 24 ডিসেম্বর স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। হত্যা মামলাগুলোর বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো আমরা। ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ, যাচ্ছি তার কাছে। মারুফ, একটু জানাবেন চানখারপুল হত্যা মামলায় অভিযোগ দাখিল কখন, আর আশুলিয়ার মামলার অগ্রগতি বাকি? আজ কিন্তু বলা যায় যে প্রথম যেই ফর্মাল চার্জ, সেই ফর্মাল চার্জ কিন্তু ট্রাইব্যুনালে দাখিল করা হবে। মানে আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থা প্রসিকিউশনের সামনে যেই বা প্রসিকিউশনের কাছে যে তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল, সেই তদন্ত প্রতিবেদনকে আজকে পূর্ণাঙ্গভাবে রেডি করে ট্রাইব্যুনালে কিন্তু দাখিল করা হবে। এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি প্রসিকিউশন টিম কিন্তু ট্রাইব্যুনালে গিয়েছেন এবং হয়তো কিছুক্ষণ পরেই ট্রাইব্যুনাল শুরু হবে, ট্রাইব্যুনালে আজকের বিচার কাজ শুরু হবে এবং তখন কিন্তু এই প্রতিবেদন দাখিল করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জুলাই হত্যাকাণ্ডের যে বিচার কাজ তা কিন্তু শুরু হবে। পাশাপাশি আজ সকালে কিন্তু মোট 11 জনকে কিন্তু ট্রাইব্যুনালে আনা হয়েছে। এর মধ্যে চানখারপুলের ঘটনায় গ্রেপ্তার 4 জনকে আনা হয়েছে এবং আসলে মরদেহ পোড়ানোর ঘটনায় 7 জনকে কিন্তু ট্রাইব্যুনালে আনা হয়েছে। এবং আজ কিন্তু আরও একটি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়ার কথা ছিল, তবে সেটি আজ জমা হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। আবার পরবর্তীতে যখন আমাদের কাছে তথ্য আসবে তখন অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দেবো। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যে তদন্ত প্রতিবেদনটি ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে, এই তদন্ত
প্রতিবেদন কিন্তু গত 21শে এপ্রিল যে প্রসিকিউশন টিম চিফ প্রসিকিউটরের কাছে কিন্তু জমা দেওয়া হয়েছিল এবং পরে কিন্তু এই গত প্রায় 1 মাসের বেশি সময় লাগলো সেই চার্জটিকে বা তদন্ত প্রতিবেদনটিকে ফর্মাল চার্জ রেডি করে তারপর আজ কিন্তু ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে প্রসিকিউশন টিম গিয়েছে এবং ট্রাইব্যুনালে কিন্তু এই ফর্মাল চার্জ কিন্তু দাখিল করা হবে। ধন্যবাদ আপনাকে মাইনুল। রাজধানীর কাকলির মোড়ে পিকআপের চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। আর এই বিষয়ে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, তিনি এই মুহূর্তে বনানী এলাকায় আছেন। রাব্বি, একটু জানাবেন, এই যে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার কথা বললাম, এখানে যে 2 আরোহী নিহত হয়েছে তাদের বিষয়ে জানতে পেরেছেন কিনা, তাদের নাম পরিচয় বা তথ্য জানা গেছে কিনা, বিস্তারিত তথ্য জানাবেন এই ঘটনার। কলি, দুর্ঘটনাটি ঘণ্টাখানেক আগে হয়েছে, ঠিক বনানীর কাকলির যে মুখ পয়েন্টটি, যেই পয়েন্টে এলিভেটেড এক্সপ্রেস নেমেছে সেই পয়েন্টে আমি সেখানেই দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে যারা এই দুর্ঘটনাটি দেখেছে এই পয়েন্টে এক প্রত্যক্ষদর্শী, পুলিশ, সার্জেন্ট, এক একজনের ভাষ্য এক এক রকম। আপনি বলছিলেন বাসের চাপায় 2জন মোটরসাইকেলের, হ্যাঁ বাস চাপায়, বাসের চাপায়, হ্যাঁ হ্যাঁ। কিভাবে মারা গেল আপনি তো দেখেছেন? এই বাসটা আসছিল, মানুষও চাপ দিছিল, আমি ওদিকে চাইতেছি এই কবরস্থানের দিয়া, এরপরে বাসের চাপ দিয়া ওই লোকটারে বাড়ি দিয়া মাথার মজক চিটকিয়া বিটকিয়া আমার মায়া চিৎকার মারা দেখে আমি ওইটা উঠে গেছি। দুজনই মারা গেছে। ওই লোকে মা মা আমার বাচ্চা। এরপরে ওই 4 জনের আমি দেখেছেন। কলি, এই যে স্পটটি একটু দেখানোর চেষ্টা করি যে এই পয়েন্টে কিন্তু ঘণ্টাখানেক আগে একটি রেডিমিক্স যে গাড়ি, সেই গাড়িটিকে এরই মধ্যে বনানী থানা পুলিশ আটক করেছে এবং তদন্ত শুরু হয়েছে যে আসলে এটি মোটরসাইকেলের 2জন আরোহী মৃত্যুর ঘটনা। বনানী থানা পুলিশ কাজ করছে, চালক পলাতক, গাড়িটি আটক। এবং এখানে এই দুর্ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে রেডিমিক্সের গাড়িটি ধাক্কা দেয় মোটরসাইকেলকে, এবং সেই ধাক্কার পর মোটরসাইকেল আরোহী এবং চালক পড়ে যায় এবং তাদের উপর দিয়ে পেছনে একটি বাস ছিল, সেই বাসটি কিন্তু তাদের উপর দিয়ে চলে যায়। এই যে এই দুর্ঘটনাটি যা শুনলেন, আপনারা তো বাইক চালান, ভয় লাগে কিনা? হ্যাঁ, আমাদের এখন অনেক ভয় লাগে। আমাদের মনে হচ্ছে যে রাস্তাঘাটে বের হয় বিপজ্জনক মনে হয়ে যাবে। আপনি তো রাইডার? জি, আমিও রাইডার। অবশ্যই এখানে আমাদের অ্যাক্সিডেন্ট হয়, আমরা তো রাইড শেয়ার করি, আমরা সবসময় দেখি অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হচ্ছে বাসের নেশা করে বাসওয়ালারা যে চালায়, এছাড়াও ওরা ইন্ডিকেটার ইউজ করে না, ইন্ডিকেটার নাই ওদের। এসব ইন্ডিকেটার ছাড়া যে বাসগুলো, পুরনো বাসগুলো আছে সেগুলো উঠায় দেওয়া দরকার মাননীয় সরকারের কাছে। তো দেখেছিলেন? না, আমি দেখছিলাম এমনি 2জন অ্যাক্সিডেন্ট মারা গেছিল, এমনি বাসে নাকি মারা গেছে আমি বলতে পারি না। ওইটা হ্যাঁ 2 দিন পরে আছে। আমি ফোনও নাকি চুরি হয়েছে, ফোন কে জানি পকেট থেকে নিয়ে গেছিল। এগুলো তো মানুষের কাজ না, এগুলো তো যারা চুরি করে এরাও তো নেয় না এগুলা। মানে এইরকম একটি মর্মান্তিক ঘটনায় কলি 2জন আরোহী মারা গেল মোটরসাইকেল, এবং তাদের ফোন, মানি ব্যাগ সব লুট হলো। মানে কতটা ভয়াবহ এবং কতটা নৃশংস ঘটনা আপনি নিশ্চয়ই এর মধ্যে ফুটেজ দেখেছেন। থানা পুলিশ তদন্ত কিন্তু করছে, আরো পরে আমরা বিস্তারিত জানতে পারবো। রাব্বি, আপনাকে ধন্যবাদ। আপনি এই বিষয়ে আরো খোঁজখবর রাখুন, নিশ্চয়ই পরবর্তীতে আবার আমরা দর্শকদের জানানোর চেষ্টা করব। সুশীল সমাজের সাথে আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কিছু প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত পরিবর্তন, সেটা খুব সহজ হওয়ার কথা নয়। আমাদের প্রত্যাশা যে সমাজের বিভিন্ন অংশের মধ্যে, রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশের মধ্যে এই যে ঐতিহাসিক মুহূর্ত, এই যে ঐতিহাসিক সুযোগ, সেই সুযোগকে আমরা গ্রহণ করতে পারব। 53 বছরের ধরে যে চেষ্টা, সেই চেষ্টার পাশাপাশি গত 16 বছর ধরে যে সংগ্রাম, সর্বোপরি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রক্তপাত, প্রাণনাশ, মানুষের আত্মদান, সেগুলোর কাছে আমাদের দায় আছে, আমাদের দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকের। সেই দায় এবং দায়িত্বের জায়গা থেকেই আমরা আশা করি যে সকলেই তাদের
নিজস্ব জায়গা থেকে এই কাঠামোগত পরিবর্তনগুলো যতটা অর্জন করা সম্ভব সেজন্য সক্রিয় থাকবেন। সেই আশার থেকেই আমাদের এই আলোচনা, এবং আশা করি যে আপনাদের মতামতগুলো আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। আবারও আপনারা অত্যন্ত স্বল্প সময়ের আমন্ত্রণে আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছে, সেজন্য আমি ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। কথা বলছিলেন আলী রিয়াজ, আমরা শুনছিলাম তার বক্তব্য। পরের খবরে যাচ্ছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী সারা দেশে থাকছে নানা আনুষ্ঠানিকতা। 126তম জন্মবার্ষিকী উদযাপনে সকাল থেকেই ছিল রাজধানীতে আয়োজন। এবারের প্রতিপাদ্য 24-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই জাতীয় কবির অন্তিম শয্যায় শায়িত। আর কবির জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা। সেখান থেকে সকাল 6:30টায় উপাচার্যের নেতৃত্বে কবির সমাধিতে যায় একটি শোভাযাত্রা। আর সেখানে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করা হয়। উপাচার্যের সভাপতিত্ব করেন। কবির সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্মরণসভা এবং ভিসি বলেন, জুলাই অভ্যুত্থানের পর জাতীয় কবির মতাদর্শ ধারণের এটাই উপযুক্ত সময়। তিনি শিখিয়ে গেছেন যে সব সময় সত্যের পথে থাকবো, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলবো, রুখে দাঁড়াবো। এই কাজগুলোই যদি আমরা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি, আমরা তাকে ধারণ করতে পারি, তবেই কিন্তু আমাদের সার্থকতা লাভ করবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তীতে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা এবং সর্বাবস্থায় সাম্য এবং শান্তি বজিয়ে রাখবার জন্য নিজেদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা। একই সাথে তিনি সাম্যের কবি, তিনি প্রেমের কবি। তার সৃষ্টিতে তারুণ্য খুঁজে পায় পরিবর্তন, আবার বিপ্লবে তিনি হয়ে ওঠেন প্রাণশক্তি। প্রেমিক পায় অনুভূতির ভাষা, আর নিপীড়িত মানুষ শুনে বিদ্রোহের ঝঙ্কার। তবে নিত্যকার জীবনচর্চায় তার সৃষ্টির উপস্থিতি খুব একটা নেই বললেই চলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা। ফারহানা ন্যান্সির প্রতিবেদনে থাকছে আরো তথ্য। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যেদিন অবসান হবে শোষণের। কবি নেই, কিন্তু তার অমর কবিতা, গান এখনো প্রেরণা যোগায় অন্যায়, জুলুম আর শোষণের শেকল ভাঙার। আজীবন মানবতার ধর্মে বিশ্বাসী নজরুল তীব্র ভাষায় আঘাত করেছেন ধর্মান্ধতা আর সাম্প্রদায়িকতা। আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর অন্য হাতে রণতুর্য নিয়ে জয়গান গেয়েছেন চিরতারুণ্যের। প্রাসঙ্গিক কবি নজরুলকে আমরা আমাদের জীবনচর্চায় কতটুকু মনে রেখেছি? আমি শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। তাহলে এই যে সকল দেশের সকল মানুষের এই কবিকে, এটা কিন্তু আমাদের নিজেদের স্বার্থে তাকে প্রতি মুহূর্তে আমাদের কিন্তু চর্চার মধ্যে আনতে হবে, তাতে আমরা লাভবান হব। কিন্তু এই চর্চার জায়গাটুকুতে আমরা এখনো কিন্তু তার প্রতি সুবিচার করতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা, আমাদের সীমাবদ্ধতা। ধূমকেতুর মতো খুব ছোট্ট লেখালেখির জীবন, কিন্তু কি প্রবল প্রচণ্ড তার ঝলকানি। পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি সহ জেলা উপজেলায় পর্যায়ে নজরুলের সৃষ্টির চর্চা তাকে নতুন প্রজন্মের মাঝে উজ্জ্বল করে রাখতে পারে বলে মনে করেন এই নজরুল গবেষক। পাঠ্যপুস্তকের একেবারে প্রথম শ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পর্যন্ত কাজী নজরুল ইসলামকে যথাযথভাবে উপস্থাপন করতে হবে। সকল দেশের সকল মানুষের কাছে মানবতার এই বন্ধুকে কিন্তু আমরা পৌঁছে দিতে পারিনি। সেই ক্ষেত্রে তার যে সাহিত্যকর্ম, সেগুলোকে ইংরেজিতে বা পৃথিবীর প্রধান প্রধান ভাষায় ট্রান্সলেট করার ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। কবি যেন আগে থেকেই জানতেন অনাগত ভবিষ্যৎ। চারপাশে সাম্প্রতিক যে অস্থিরতার চিত্র আমরা খুঁজে পাই, তাতে বড় প্রয়োজন নজরুলের, প্রয়োজন তার মহাকাল ছেদি প্রতিবাদী কণ্ঠ। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন সময় ভারতে কাজের জন্য যাওয়া 19 বাংলাদেশিকে মেহেরপুর সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে বিএসএফ।
ভোর রাতে মুজিবনগর উপজেলার সোনাপুর মাছপাড়া সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে 9 শিশু এবং 5 নারী রয়েছেন, বাকিরা পুরুষ। পুলিশ জানিয়েছে সীমান্ত পার হয়ে কেদারগঞ্জ বাজারে অবস্থান করেছে কিছু মানুষ, আর এমন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিলেন, থাকতেন হরিয়ানা রাজ্যে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছে 2 বাংলাদেশি। শনিবার রাতে খাদলা এলাকায় শ্যামপুর সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জানায় স্থানীয় রবিউল আজাদ সহ কয়েকজন ব্যক্তিগত কাজে সীমান্ত এলাকায় যায়, তখনই বিএসএফের জওয়ানরা তাদের দিকে গুলি ছড়ে, আর এই সময় গুলিবিদ্ধ হয় রবিউল এবং আজাদ। বাকিরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে। আর এই বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি বিএসএফের মধ্যে বৈঠকের প্রস্তুতি চলছে। গাজা অব্যাহত ইসরায়েলি তাণ্ডব নারকীয়তা। শনিবারও প্রাণ হারিয়েছে কমপক্ষে 52 ফিলিস্তিনি। খান ইউনিস এলাকায় গোলাগুলি এবং ভারী গোলাবর্ষণে সহিংসতা চরমে পৌঁছেছে। প্রাণ হারিয়েছে একই পরিবারের 9 শিশু। আল মাওয়াসি এলাকায় তথাকথিত সেফ জোনে ফিলিস্তিনিদের বড় জামায়াতের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে আইডিএফ। এতে অন্তত 7 জন নিহত এবং 50 জনের বেশি আহত হয়েছেন। এছাড়াও আল নাজালা এলাকায় ঘরবাড়িতে চালানো হয়েছে বিমান হামলা, এতে হতাহত বহু মানুষ।